আলো আর শিল্পের শহর প্যারিস, যে শহর ইতিহাসকে ধারণ করে আবার প্রতিদিন নতুন স্বপ্নও জন্ম দেয়। এই ব্যস্ত নগরীর মাঝে এক শান্ত নির্জন ভাবুক এলাকার নাম মাইজন ব্লঁশ। আর সেই এলাকার বুক চিরে চলে গেছে একটি সরু পথ, একটি নাম, একটি স্মৃতি, একটি অমর আত্মার উপস্থিতি, রুই ঠাকুর। হ্যাঁ, এই রাস্তার নাম এক বাঙালি কবির নামে, একজন চিন্তার দিগন্ত উন্মোচনকারী মানুষ, একজন বিশ্বমানব, রবীন্দ্রনাথ ঠাকুর। এই নাম শুধু একজন কবির নাম নয়, এটি এক দর্শন, এক অনুভব, এক মানবতার আহ্বান। রাস্তার নীরবতা যেন তার কাব্যের মতোই গভীর। প্যারিসের আকাশের নিচে দাঁড়িয়ে মনে হয় শব্দের সীমানা ভেঙে গেছে বহু আগেই। এগিয়ে গেলে দেখা যায় একটি ছোট্ট শান্ত সবুজ পার্ক, পাতার ফাঁকে আলো নেমে আসে আর বাতাসে মিশে থাকে এক অদৃশ্য প্রশান্তি। এই নীরবতার এক কোণে দাঁড়িয়ে আছেন তিনি, ব্রোঞ্জে বন্দী অথচ চিরজীবন্ত এক উপস্থিতি। ভাস্কর্যটির দিকে তাকালে মনে হয় হয়তো রবীন্দ্রনাথ সময়ের ওপারে, হয়তো মানুষের হৃদয়ের গভীরে। মনে হয় তিনি যেন এখনো বলছেন, মানুষের মধ্যে ভেদাভেদ নয়, সংযোগই সত্যি। যে শহর শিল্পীকে ভালোবাসে, সে শহর হৃদয়ে জায়গা দিয়েছে এক দূর দেশের কবিকে, আর সেই নাম নীরব বাতাসে আজও প্রতিধ্বনিত হয়, রবীন্দ্রনাথ ঠাকুর। এই মাইজন ব্লঁশ এলাকার এক একটি রাস্তা এক একটি বিখ্যাত ব্যক্তির নাম অনুসারে রাখা হয়েছে। রবীন্দ্রনাথের নাম অনুসারে এই রাস্তাটাকে রাখা হয়েছে রুই ঠাকুর, অর্থাৎ এটা সেই ঠাকুর যাকে রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে আমরা চিনি। ইউরোপের শিল্প চেতনার হৃদয় প্যারিস। এই শহর কেবল স্থাপত্যের জন্য বিখ্যাত নয়, এটি এমন এক স্থান যেখানে বিশ্বের নানা সংস্কৃতি এসে মিলেছে এক অভিন্ন মানবিক অনুভবে। 20 শতকের শুরুর দিকে বিশ্বজুড়ে যখন নতুন চিন্তার উন্মেষ, তখন এই বাঙালি কবির কণ্ঠে মানবতার এক সার্বজনীন ভাষা প্রতিধ্বনি হতে শুরু করে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলি ইউরোপে পৌঁছালে ফরাসি সাহিত্যিক ও বুদ্ধিজীবী মহলে গভীর সাড়া পড়ে। মানুষ আবিষ্কার করে এই কবির ভাষা ভিন্ন হলেও তার অনুভব একেবারেই সার্বজনীন। মানুষ, প্রকৃতি, প্রেম, স্বাধীনতা, তার ভাবনায় ছিল সীমাহীন মানবতার আহ্বান। রবীন্দ্রনাথ একাধিকবার ইউরোপে ভ্রমণ করেন এবং ফরাসি সংস্কৃতির সঙ্গে তার ভাব বিনিময় ঘটে। ফ্রান্সের শিল্পী, দার্শনিক আর সাহিত্যিকরা তাকে দেখেছিলেন শুধু একজন কবি হিসেবে নয়, একজন বিশ্ব মানব হিসেবে। এই শ্রদ্ধা ও সংস্কৃতির বন্ধনের স্মারক হিসেবেই প্যারিসের দক্ষিণাঞ্চলের মাইজন ব্লঁশ এলাকায় একটি রাস্তার নামকরণ করা হয় রুই ঠাকুর। এটি কেবল একটি রাস্তার নাম নয়, এটি ফ্রান্সের পক্ষ থেকে একটি স্বীকৃতি, একটি সম্মান, একটি কৃতজ্ঞতার ভাষা মানবতার কবির প্রতি। রাস্তার পাশের সবুজ পার্কে তার ভাস্কর্য স্থাপনও সেই একই ইতিহাসের সম্প্রসারণ। ভাস্কর্যটি যেন নীরবে ঘোষণা করে, সংস্কৃতি কখনো সীমান্ত মানে না, একজন কবির চিন্তা মহাদেশ পেরিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে। প্যারিসের এই ভাস্কর্য দাঁড়িয়ে আছে দুই সংস্কৃতির মিলনের প্রতীক হয়ে, বাংলার আধ্যাত্মিক মানবতাবাদ আর ফ্রান্সের মুক্তচিন্তার ঐতিহ্য। এখানে এসে বোঝা যায় রবীন্দ্রনাথের উপস্থিতি কোনো ভৌগোলিক বিষয় নয়, এটি এক চেতনার যাত্রা।
তার নামে রাস্তা, কারণ তিনি মানবতার কণ্ঠ, আর তার ভাস্কর্য, কারণ তার চিন্তা সময়কে অতিক্রম করেছে। প্যারিস তাকে স্মরণ করে একজন বিদেশি কবি হিসেবে নয়, একজন সার্বজনীন মানবিক কণ্ঠ হিসেবে। আর সেই কারণে এই শহর নীরবে এক কোণে আজও প্রতিধ্বনিত হয় একটি নাম, রবীন্দ্রনাথ ঠাকুর। (1913) সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মূলত গীতাঞ্জলি অর্থাৎ সং অফারিংসের জন্যই তিনি এই নোবেল জয় করেছিলেন। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় নোবেলজয়ী সাহিত্যিক, প্রথম এশীয় নোবেল বিজয়ী। নোবেল কমিটি তার কবিতার আধ্যাত্মিক গভীরতা, মানবতাবাদ এবং সার্বজনীন সৌন্দর্যের জন্য স্বীকৃতি দেয়। প্যারিসের এই শান্ত কোণে রুই ঠাকুর শুধু একটি রাস্তা নয়, এটি একটি স্মৃতি, এক সেতু, এক অনুভব। এখানে দাঁড়িয়ে বোঝা যায় ভাষা ভিন্ন হতে পারে, দেশ ভিন্ন হতে পারে, কিন্তু মানবতার সুর একটাই। সমুদ্র পেরিয়ে, সময় পেরিয়ে একজন কবির চিন্তা পৌঁছে গেছে পৃথিবীর আরেক প্রান্তে। তার কণ্ঠ আজও শোনা যায় বাতাসে, নীরবতায়, মানুষের অন্তরে।